সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। তোমাদের ভূগোল বিষয়ের আজকে নতুন একটা অংশ আলোচনা করবার জন্য আমি চলে এসেছি। পূর্বের ক্লাসে আমরা যেটুকু অংশ নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি সেগুলো তোমরা বাড়িতে গিয়ে একটু বইপত্র ঘাঁটাঘাঁটি করেছো, দেখেছো। তো তাতে কি কারোর কোনো সমস্যা আছে? নতুন করে কোনো এই প্রশ্নের উত্তরটা কি হবে বা এই নির্দিষ্ট উত্তরটা এই শব্দটা কেন বলা হয়েছে সেটা বুঝতে পারছো না, এরকম কি কারো হয়েছে? হয়নি? সবাই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব ভালো, কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দেখি কে কেমনভাবে কতটা ভালোভাবে নিজেরা বুঝতে পেরেছো। আমি একটু তাহলে সবাইকে জিজ্ঞাসা করি, তাই তো? পূর্বের ক্লাসে আমরা প্রথমে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আইসোবার, তাই তো? আইসোবার কথাটির বাংলা মানে করলে কি দাঁড়ায় বলো? সমচাপ রেখা। আচ্ছা, খুব ভালো। এই সমচাপ রেখা কাকে বলে কে বলতে পারবে? আচ্ছা, কেউ আমাকে একটু বলো। হ্যাঁ, আচ্ছা, তার মানে ভূপৃষ্ঠের উপরে দেখা গেল যে নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট স্থানে সমান বায়ুপ্রবাহের সমান চাপযুক্ত রেখাকে যদি মানচিত্রে কাল্পনিক হারে যোগ করা যায়, তাহলে যে কাল্পনিক রেখা দাঁড়ায় সেটা হচ্ছে সমচাপ রেখা, তাই না? এই সমচাপ রেখার কি বৈশিষ্ট্য আছে বা এই সমচাপ রেখা দেখলে আমরা কি বুঝতে পারবো, কি মনে হয়? আচ্ছা, এটা অক্ষরেখার মতোই পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয়েছে, খুব ভালো। আর কোনো কোনো জায়গায় এঁকে বেঁকে অর্থাৎ বক্রাকারে এটা চলে যায়, দেখা যায়, খুব ভালো। কি দেখে কি বুঝতে পারি আমরা? হ্যাঁ, সমচাপ রেখা যদি খুব ঘন ঘনভাবে কাছাকাছিভাবে অবস্থান করে তাহলে বুঝবো সেই জায়গার আবহাওয়া কিন্তু কি শান্ত না অশান্ত হবে। সেইখানকার আবহাওয়া শান্ত অবস্থা লক্ষ্য করা যাবে না, তাহলে সেখানে ঝড় বা বৃষ্টি হতে পারে, তাই তো? আর যদি এই সমচাপ রেখাগুলো যদি একটু ফাঁকা ফাঁকা ভাবে বা একটু বেশি দূরত্ব নিয়ে অবস্থান করে লক্ষ্য করা যায়, তাহলে সেইখানটায় শান্ত অবস্থা বিরাজ করে, তাই তো? আচ্ছা, প্রমাণ বায়ুচাপ কত বলেছিলাম আমি? 1013.25 মিলিবার, তাই তো? এটাকে সম্পূর্ণভাবে কিন্তু বলতে হবে, যদি না বলো তাহলে কিন্তু এই যে বায়ুচাপ, এখানে বায়ুচাপের মান কত আছে সেটা কিন্তু নির্ধারণ সঠিকভাবে উত্তরটা হবে না, ঠিক আছে? এবার কেউ একটু আমাকে বলো বায়ুচাপ বলয়। বায়ুচাপ বলয়, এই বায়ুচাপ বলয় বলতে তোমরা কি বোঝো? বায়ুচাপ বলয় বলতে যেটা, হ্যাঁ ঠিক হচ্ছে, বলো। আচ্ছা, তাহলে সেটা কি হচ্ছে যে তাহলে পৃথিবীর, ঠিকই বলেছ, পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় যে পৃথিবীকে চারিদিকে যে নিম্নচাপ এবং উচ্চচাপ বেষ্টন করে রয়েছে এবং যে চাপ বলয়গুলো লক্ষ্য করা যায় সেটাকে আমরা বলছি পৃথিবীর বায়ুর চাপ বলয়। আচ্ছা, কটি চাপ বলয় লক্ষ্য করা যায়? 7টি চাপ বলয় লক্ষ্য করা যায়, খুব ভালো। এর মধ্যে কটি নিম্নচাপ আর কটি উচ্চচাপ? 3টি নিম্নচাপ আর 4টি উচ্চচাপ বলয় লক্ষ্য করা যায়, খুব ভালো হয়েছে। আমাকে যে কোনো একজন বলো একটা যে দুটো চাপ বলয়, নিম্নচাপ বলয়, যে 3টে নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায় তার নামগুলো আগে বলো। আচ্ছা, 1 নম্বর হচ্ছে
নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তাই তো? আচ্ছা, তারপরে 2 নম্বরে কি আছে বলো? 2 আর 3 সেটা একসাথেই হবে, তাহলে সেটা হচ্ছে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, তাই তো? খুব ভালো। তো এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় যেটা ফার্স্টে বলা হলো, এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থানটা কে বলতে পারবে? নিরক্ষরেখার উভয় পার্শ্বে, অর্থাৎ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত যে অঞ্চল দেখা যায় সেটাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অঞ্চল বলা হয়, তাই তো? এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে আরো একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, কি তার নাম আছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয় আমরা নিরক্ষরেখার দুপাশে 5 ডিগ্রি পর্যন্ত দেখতে পাচ্ছি। আচ্ছা, এর আরো একটা নাম আছে যেটাকে কি বলা হয়? শান্ত বলয়, তাই তো? বা ডোলড্রামসও বলা হতে পারে। কেন হয় বলো তো ডোলড্রামস বা শান্ত? হ্যাঁ, এটাকে শান্ত বলয়ও বলা হয়। কে বলতে পারবে এখানে শান্ত বলয় কেন বলা হয়? কারণ এই যে অংশ নিরক্ষরেখায় সূর্যরশ্মি কেমন ভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়, তাই তো? তো লম্বভাবে কিরণ দেওয়ার সূর্যরশ্মি পড়ার জন্য এইখানকার জলভাগের পরিমাণটাও বেশ বেশি, এবং জলভাগ উত্তপ্ত হয়ে সেই জায়গাটায় তাড়াতাড়ি উষ্ণ হয়ে গিয়ে বায়ু ওপরের দিকে উঠে যায়, নিম্নচাপ অবস্থা এখানে বিরাজ করছে একটা। তো এবং এই যে জায়গাটা যেহেতু উপরের দিকে উঠে যাচ্ছে এবং এই জায়গাটায় কোনো বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না, ঠিক আছে? কোনো খাড়া ঢাল থাকছে না, কোনো সমান্তরাল বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে না, এবং এই জলপ্রবাহের পরিমাণ বেশি হওয়ার জন্য যে পালতোলা জাহাজগুলো সেগুলো এখানে দাঁড়িয়ে যেত পূর্বর দিকে, মানে প্রাচীনকালে। তো সেই জন্য নামকরণ হয়েছে শান্ত বলয় বা ডোলড্রামস, ঠিক আছে? এই একই অক্ষাংশে ITCZ দেখা যায়। ITCZ কথাটির পুরো অর্থ কি? ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, তাই তো? হ্যাঁ, তো এটাতেও যেহেতু এই যে তোমার কর্কটীয় অঞ্চল থেকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুদিক থেকে যখন বায়ু এই অঞ্চলে চলে আসে, নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে চলে আসে, তখন এখানে দুটো বায়ুর একটা মিলন হয় এবং কোনো বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না, সেই জন্য এটাকে বলা হয় ITCZ, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, ঠিক আছে? আচ্ছা, আর যে দুটি না 4টি উচ্চচাপ অঞ্চল রয়েছে তার নাম এবং অবস্থানটা কেউ আমাকে একটু বলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে এক হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় আর মকরীয় উচ্চচাপ বলয়, তাই তো? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার অক্ষাংশের মধ্যে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে এটা দেখা যায়, তাই তো? আর লাস্ট হচ্ছে সুমেরু এবং কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়, সেটা দেখা যায় তোমার 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে, তাই তো? তাহলে এই অংশটুকু পর্যন্ত আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম, এবং তার থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, তাই তো? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে পড়ে আসতে বলেছিলাম এবং তোমরা সেটা আশা করি পড়ে এসেছো সবাই, এবং জিজ্ঞাসা করলাম কিছুজন বাদে বেশিরভাগ জনই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো, এবং আমি চাই তোমরা আরো ভালো করে একটু সিরিয়াসলি হও, যাতে যেটুকু অংশ তোমাদের বলতে গিয়ে বেঁধে যাচ্ছে সেটা যাতে না হয়, ঠিক আছে? তো আজকেও আমরা দ্বিতীয় অধ্যায়ের বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটি রয়েছে তার বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহ, এই অংশ আজকে আমরা আলোচনা করব। তো পূর্বের ক্লাসের পরে যেটা আজকে আমাদের শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রেসার সেল, অর্থাৎ বায়ুচাপ কক্ষ। কি সেই বায়ুচাপ কক্ষ বা প্রেসার সেল?
জলভাগ এবং স্থলভাগের পাশাপাশি কি হয়, অবস্থানের জন্য বায়ুচাপ বলয়গুলি পূর্ব পশ্চিমে নিরবিচ্ছিন্ন মানে ছিটে ছিটকে না গিয়ে ছোট ছোট কোষ আকারে ভাগ হয়ে অবস্থান করে। একে বায়ুচাপ কক্ষ বলা হয়। ঠিক আছে, কারণ কি জলভাগ এবং স্থলভাগের তো তোমার তাপমাত্রা গ্রহণ করা এবং বর্জন করার পার্থক্য আলাদা। যে যেমন জলভাগ যেমন অনেক ধীরে ধীরে ঠান্ডা হয়, মানে ঠান্ডা থেকে উষ্ণ হয়, আবার অনেক ধীরে ধীরে ঠান্ডাও হয়। স্থলভাগ ঠিক তার উল্টোটা, যত দ্রুত গরম হয় তত দ্রুতই আবার তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। তো এই অবস্থানের জন্য বায়ুচাপ বলয়গুলো কি হয়েছে, পূর্ব পশ্চিমে বিচ্ছিন্নভাবে অবস্থান না হয়ে ছোট ছোট কোষ আকারে লক্ষ্য করা যায়। দেখো এখানে অনেকগুলো এই যে পূর্ব পশ্চিম জুড়ে সারা পৃথিবী জুড়ে এরকম ছোট ছোট কোষ লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এই যে কোষগুলো লক্ষ্য করা গেল, এই কোষগুলো হওয়ার কারণ কি রয়েছে? কারণ এই নির্দিষ্ট অক্ষরেখা বরাবর, যদি তোমরা অক্ষরেখাগুলো একটু খেয়াল করো, এই নির্দিষ্ট অক্ষরেখা বরাবর যেমন জলভাগ এবং স্থলভাগ রয়েছে, যেটা আমি বললাম, তার তাপগ্রহণ এবং সংরক্ষণের বৈষম্য রয়েছে, কেউ কম তাপ গ্রহণ করে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে স্থলভাগ এবং জলভাগ বিভিন্ন জায়গায় অবস্থান করার জন্য কি হয়, যে সমচাপ রেখাগুলো রয়েছে চক্রাকার হয়ে যাচ্ছে এবং পৃথক কোষের আকারে অবস্থান করছে, যেটা আমরা এইগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, উদাহরণস্বরূপ কি বলা হচ্ছে? উদাহরণস্বরূপ বলা হচ্ছে শীতকালে মধ্য অক্ষাংশ ইউরেশিয়া এবং উত্তর আমেরিকাতে, যদি ধরো আমার এটা শীতকাল আসলো, তো শীতকালে কি হচ্ছে, মধ্য অক্ষাংশ ইউরেশিয়া এবং উত্তর আমেরিকা অর্থাৎ এই যে অংশগুলো উচ্চচাপ এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে নিম্নচাপ কক্ষ গড়ে ওঠে। তার মানে এই যে আটলান্টিক প্রশান্ত মহাসাগরে নিম্নচাপ গড়ে উঠছে। ঠিক আছে, গ্রীষ্মকালে ক্রান্তীয় অঞ্চল এবং উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়াতে আবার নিম্নচাপ এবং প্রশান্ত আটলান্টিক মহাসাগরে উচ্চচাপ কক্ষ গড়ে ওঠে। তাহলে দেখো ঋতুভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাপ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো ঋতু অনুযায়ী, অর্থাৎ যখন যে অঞ্চলে যে অবস্থা লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু উচ্চচাপ এবং নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, সেই জন্য কেউ বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধে জলভাগে, দেখো যে দক্ষিণ গোলার্ধ, যদি আমরা এখান থেকে এই অংশটুকু দক্ষিণ গোলার্ধ ধরি, দেখো উত্তর গোলার্ধ অপেক্ষা জলভাগের পরিমাণটা এই অংশে বেশি, তাই না? তো কেবল সেই জন্য কি হয়, নিম্ন অক্ষাংশে সমুদ্রের উপর বৃত্তাকার বায়ুচাপ কক্ষ অবস্থান করে, এই সমুদ্রের উপরে এরকম ভাবে বৃত্তাকার বায়ুচাপ কক্ষ অবস্থান করে, এবং স্থলভাগের বিস্তার বেশি হওয়ায় উত্তর গোলার্ধে বায়ুচাপের যে কক্ষের সংখ্যাও বেশি হয়, কারণ বিভিন্ন জায়গায় স্থান ভেদে বায়ুচাপের আলাদা আলাদা বায়ুচাপ লক্ষ্য করা যাচ্ছে, সেই জন্য বায়ুচাপের কক্ষ অঞ্চল কিন্তু এই উত্তর গোলার্ধে বেশি হয়। ঠিক আছে, তাহলে এইটুকু অংশ বোঝা গেল সবার। আচ্ছা, পরের অংশে যাই আমরা। এইখানটাতে বলা হচ্ছে বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন। আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখি যে ঋতুভেদে বা স্থানভেদে বায়ুচাপের যে বিভিন্ন পার্থক্য, সেটাও কিন্তু ঋতু অনুযায়ী একটা নির্দিষ্ট তারিখ অনুযায়ী সেগুলো কিন্তু এই বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন হতে দেখা যায়। তোমরা ছবিটা একটু খেয়াল করো, ছবিটা খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে কিভাবে তারিখ অনুযায়ী, ঠিক আছে, তারিখ অনুযায়ী কিভাবে বায়ুচাপ বলয়ের পরিবর্তন হচ্ছে, এবং এর জন্য সরাসরি কিন্তু আমাদের দায়ী হচ্ছে সূর্য। মানে যেহেতু সকল শক্তির মূল উৎস, তাই সূর্যের ওপরেই নির্ভর করে কিন্তু সবগুলি হয়। ছবিটা একটু খেয়াল করো, 21শে মার্চ এই দিনটা কি দিন আমাকে একটু বলো আগে। 21শে মার্চ হচ্ছে মহাবিষুব। 23শে সেপ্টেম্বর কি বলো, চলে গেল 3 দিন আগেই, 4 দিন আগেই চলে গেল, জলবিষুব। এই 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর এই দুটো দিনের কি বিশেষত্ব আছে?
21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুটো দিনে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দুটি গোলার্ধেই দিন এবং রাতের দৈর্ঘ্য সমান হয়, মহাবিষুব এবং জলবিষুব, তাই তো? তো 21শে মার্চের পরে কি হয়? উত্তরায়ণ শুরু হয়, তাই তো? তো 21শে মার্চের পরে উত্তরায়ণ বলতে সূর্যের তো স্থান পরিবর্তন হচ্ছে না, পৃথিবী যখন নিজের অক্ষের ওপরে ঘুরছে তখন তার স্থান পরিবর্তন হওয়ার জন্য পৃথিবীর যে উত্তর গোলার্ধ আছে, অর্থাৎ পার্টিকুলারলি যদি এই অঞ্চলটা আমি বলি উত্তর গোলার্ধ, আমরা কোন গোলার্ধে বসবাস করি বলতো? আমরা কিন্তু উত্তর গোলার্ধে বসবাস করি। তাহলে আমাদের অবস্থাটা নিয়ে আমি জাস্ট বলছি, বা তোমরাও ভাবো, দেখো বুঝতে খুব সুবিধা হবে। তো যদি দেখো এই 21শে মার্চের পর থেকে আমাদের এখানে মার্চের পরে কি মাস আছে? এপ্রিল, মে, জুন, তাই তো? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আগস্ট যদি ধরো, এই সময়টা আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা থাকে, তাই তো? থাকে না, কি থাকে? প্রচন্ড গরম থাকে। তার মানে সূর্যের উত্তরায়ণ মানে, তার মানে সূর্য কি করছে? উত্তর গোলার্ধের ওপরে তার সূর্যরশ্মির পরিমাণটা বেশি পড়ছে। দক্ষিণ গোলার্ধে তখন কিন্তু ঠিক উল্টো অবস্থাটা লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে উত্তরায়ণ তাহলে বেশি কাছাকাছি অবস্থান হচ্ছে বলে সেখানটায় আমাদের গ্রীষ্মকাল এবং গরম অনুভূত হয়। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে 21শে জুন, দেখো এই নিরক্ষরেখা কোথা থেকে কতটা সরে গেছে, ছিল এই নির্দিষ্ট অঞ্চলে, এখান থেকে সরে গেল ওপরের দিকে, এতটা জায়গা তার পরিবর্তন হলো, ঠিক আছে? সূর্যের উত্তরায়ণ হচ্ছে, তার মানে সূর্য উত্তর গোলার্ধের দিকে ঝুঁকে আছে এবং সেখানে সূর্যরশ্মিটা বেশি করে পড়ছে। তাহলে যখন উত্তর গোলার্ধে থাকে তখন দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টো অবস্থা বিরাজ করে। তাহলে দক্ষিণ গোলার্ধে সেই সময় কি হয়? গ্রীষ্মকাল থাকে, তাই তো? আবার মনে করো 22শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়ন, এই 22শে ডিসেম্বরে এসে কি হচ্ছে? এই যে ঠিক পুজোটা যখনই চলে যায়, আমাদের এই যে শারদীয় দুর্গোৎসব আসছে, সব থেকে বড় উৎসব, চলে যাওয়ার পরেই নভেম্বর ডিসেম্বর নাগাদ আমাদের কি হয়? এখানটাতে ঠান্ডা পড়ে যায়, তাই তো? কোনো বছরে ব্যাপক, কোনো বছরে কম, সেটা আলাদা বিষয়, কিন্তু তখন এখানটাতে ঠান্ডার পরিমাণটা বেড়ে যায়, তাই তো? ঠান্ডার পরিমাণটা যখনই বেড়ে যায় তখন তোমার দিনের আর রাতের মধ্যে কেমন পার্থক্য থাকে? তখন দিন বড় হয় না রাত বড় হয় বলো তো? ঠান্ডার সময় রাত বড় হয় এবং দিন ছোট হয়। এখন থেকেই তোমরা যদি খেয়াল করো দেখবে 5:30, 6:45, 6টার মধ্যেই কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। আরো যত দিন যাবে, ডিসেম্বর আসবে, তত কিন্তু আরো দ্রুত অন্ধকার হয়ে যাবে। তাহলে রাতের দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে। আর এই সময় কি হচ্ছে? সূর্য দক্ষিণায়ন হচ্ছে, অর্থাৎ সূর্য দক্ষিণ গোলার্ধে আছে, এই দক্ষিণ গোলার্ধের দিকে সূর্য ঝুঁকে পড়ছে। তাহলে দক্ষিণ গোলার্ধে এই সময় গ্রীষ্মকাল আর উত্তর গোলার্ধে এই সময় হচ্ছে শীতকাল। 22শে ডিসেম্বরের পরেই হচ্ছে বলা হয় 25শে ডিসেম্বর বড়দিন। অ্যাকচুয়ালি এই বড়দিন ব্যাপারটা হয় কিন্তু দক্ষিণ গোলার্ধে এই দিনটাই সব থেকে বড়, সেই জন্য বড়দিন হিসাবে পালন করা হয়, ঠিক আছে? দেখো তাহলে এইভাবে আমরা বুঝতে পারছি, বোঝা গেল তো? আচ্ছা, এইবার তোমরা ছবিটা তো বোঝা হয়ে গেল, এইবার লেখাগুলো আমি যখন বলছি একটু দেখো যেটা বলছি। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে কি হয়? বায়ুচাপের যে বলয়গুলি রয়েছে, তার মানে এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আমাদের যে 3টি নিম্নচাপ এবং 4টি উচ্চচাপ বলয় রয়েছে, এই বায়ুচাপ বলয়গুলি কি হয়? যথাক্রমে উত্তর দিকে 5 ডিগ্রি, দক্ষিণ দিকে 5 ডিগ্রি, অর্থাৎ সর্বোচ্চ 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উভয় দিকে বলয়ের সীমানা পরিবর্তন হচ্ছে। দেখা গেল এইখানটায় ছিল, উত্তর গোলার্ধে এতটা চলে গেল, আবার দক্ষিণ গোলার্ধে এতটা চলে গেল, ঠিক আছে? এরকম ভাবে বায়ুচাপ বলয়গুলোর স্থান পরিবর্তন হচ্ছে। কি কি বৈশিষ্ট্য আছে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের ক্ষেত্রে?
নিরক্ষীয় নিম্নচাপ এবং কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়গুলির স্থান পরিবর্তন সবচেয়ে বেশি ঘটে। তাহলে এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়টি রয়েছে এবং তার পাশাপাশি কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, এইগুলোর স্থান পরিবর্তন কিন্তু সর্বাধিক পরিমাণে হয়। ঠিক আছে, আর যে চারটি অঞ্চল রয়েছে অর্থাৎ মেরুবৃত্তর প্রদেশীয় নিম্নচাপ বলয় আর মেরুদেশীয় উচ্চচাপ বলয়, এদের সীমানার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না, কারণ যত ক্রান্তীয় অঞ্চল থেকে যত সুমেরু বৃত্ত কুমেরু বৃত্তের দিকে যাব, দেখবে সূর্যের যতই উত্তরায়ণ বা সূর্যের যতই দক্ষিণায়ন হোক না কেন, এই অঞ্চলের দিকে কিন্তু সূর্যের রশ্মির খুব একটা ব্যাপক পরিমাণে পরিবর্তন লক্ষ্য করা যায় না। আমরা ক্রান্তীয় অঞ্চলে বসবাস করি, ক্রান্তীয় অঞ্চলে বসবাস করার পাশাপাশি আমরা এখানটায় শীত এবং গ্রীষ্মের যে উষ্ণতার পার্থক্যটা ব্যাপকভাবে বুঝতে পারি, কিন্তু নাতিশীতোষ্ণ এই যে অঞ্চলটা বলা হয়, সমুদ্রবৃত্ত প্রদেশীয় এই যে অঞ্চলগুলো 50 ডিগ্রির ওপর থেকে, নাতিশীতোষ্ণ কি বলা হয়, না শীত না উষ্ণ, তাই তো? এই নাতিশীতোষ্ণ তার মানে সেখানে কিন্তু সূর্যের রশ্মির পরিবর্তন থাকে না বলেই সেখানে উষ্ণতারও খুব একটা পরিবর্তন ঋতুভেদে লক্ষ্য করা যায় না। সারা বছরই উষ্ণতার পরিমাণ প্রায় সমান থাকে, খুব একটা মানে গ্রীষ্মকাল এবং শীতকালের মধ্যে উষ্ণতার পার্থক্য খুব একটা লক্ষ্য করা যায় না। ঠিক আছে, কারণ কি বলছে, উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে সূর্যের তাপীয় ফলের প্রভাব মধ্য ও উচ্চ অক্ষাংশে ন্যূনতম হয়, যেটা আমি বললাম। সমুদ্র থেকে মহাদেশে বায়ুচাপের সীমানা পরিবর্তন বেশি হয়, সর্বাধিক 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত লক্ষ্য করা যায়। জুন এবং জুলাই মাসে, অর্থাৎ এই যে জুন জুলাই মাসে উত্তর গোলার্ধে এবং ডিসেম্বর জানুয়ারি মাসে দক্ষিণে স্থানান্তর ঘটে। আর লাস্ট কি বলছে, স্থলভাগের আধিক্য অর্থাৎ স্থলভাগের পরিমাণ বেশি হওয়ার জন্য ও 9 দিন বেশি লম্ব সূর্য কিরণের জন্য দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে স্থানান্তরের বিস্তার বেশি হয় এবং স্থায়িত্ব বেশি হয়। তো এখানে দেখা গেছে উত্তর গোলার্ধে সূর্য যেহেতু 9 দিন বেশি অবস্থান করে, ঠিক আছে, অবস্থান করার জন্য কি হয়, সেখানে স্থলভাগের যেমন আধিক্য রয়েছে এবং সেখানটাতে তোমার সূর্যরশ্মি লম্বভাবে পড়ার জন্য এই অঞ্চলের যে বায়ুচাপ বলয়ের সীমানা যে পরিবর্তন, সেটা কিন্তু সেখানে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধ অপেক্ষা বেশি লক্ষ্য করা যায়। জিনিসটা বোঝা গেল? কারো কোনো সমস্যা নেই, এমন কিছু কঠিন ব্যাপার নেই, ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে অঞ্চলে হওয়ার কথা ছিল নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সেই অঞ্চল অপেক্ষা যখন উত্তর গোলার্ধে যাচ্ছে জুন মাসে, তখন বায়ুচাপ বলয়গুলি উত্তর দিকে সরে যাচ্ছে। আবার যখন ডিসেম্বর মাস আসছে, ডিসেম্বর মাসের দিকে কি হচ্ছে, সূর্য দক্ষিণায়ন হচ্ছে, তখন বায়ুচাপ বলয়গুলি দক্ষিণ গোলার্ধে সরে যাচ্ছে। এই হচ্ছে মূল ধারণা। সব থেকে বেশি পরিবর্তন কাদের হচ্ছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের আর কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের। এবং বাকিগুলো কেন হচ্ছে না, কারণ সেখানে সূর্যরশ্মির আলোর খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায় না। ঠিক আছে, সারা বছরই তির্যকভাবেই পড়ছে, যার জন্য এখানে সেই পার্থক্য বোঝা যায় না বলে এখানে বায়ুচাপ বলয়েরও সীমানা পরিবর্তন হয় না, কারণ যা কিছু পরিবর্তন হচ্ছে সবই কিন্তু হচ্ছে সূর্যের আলো এবং তার তাপের উপর নির্ভর করে। ঠিক আছে, কারণ কি বলছে, কারণ আমি বলেছি, তাও আরো একবার বলছি, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সূর্যরশ্মির পতন কোণ পরিবর্তিত হয়। জুন ও ডিসেম্বর মাসে সূর্য কর্কট ও মকরকান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তাহলে জুন মাসে কর্কটকান্তি রেখার উপরে, তার মানে আমরা আছি কর্কটকান্তি রেখায় উত্তর গোলার্ধে। ডিসেম্বর মাসে মকরকান্তি রেখার উপর, তার মানে দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপরে।
সর্বোচ্চ তাপরেখা উত্তর ও দক্ষিণে সরে যায়। ঠিক আছে, ফলে চাপ বলয়গুলি উত্তরে ও দক্ষিণ দিকে সরে আসে। তবে সূর্যের আপাত গতি 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার পর্যন্তই বিস্তৃত। ঠিক আছে, তার মানে এই যে উভয় দিকেই, এখানেও ছবিটা দেখিয়েছি, সূর্যের যে উত্তরায়ণ এই অক্ষরেখার পর্যন্তই বিস্তৃত। ঠিক আছে, উত্তরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এর বাইরে খুব একটা লক্ষ্য করা যায় না, তাই সীমানা সর্বাধিক 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত সরে যায়। এটা হচ্ছে কারণ। কি ফলাফল আছে এই যে বায়ুচাপ বলয়ের যে পরিবর্তন হচ্ছে, কি ফলাফল রয়েছে? বায়ুচাপ বলয় দক্ষিণে সরে যাওয়ায় কি হয়? শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে আসে ও বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, গ্রীষ্মকালে বায়ুচাপ বলয় উত্তরে সরে গেলে সাভানা অঞ্চলে বৃষ্টিপাত হয়। তার মানে যে বায়ুচাপ বলয়ে যে পরিবর্তন হচ্ছে তার ফলে কোথায় কেমন আবহাওয়া বিরাজ করছে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং শীতে দক্ষিণে সরে গেলে, তার মানে ডিসেম্বর মাসে, সেখানে কোনো বৃষ্টিপাত হয় না। আবার গ্রীষ্মে অর্থাৎ গ্রীষ্মকালে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ভারতের মাঝ বরাবর এসে মৌসুমী অক্ষ সৃষ্টি করে এবং মৌসুমী বায়ু স্থলভাগে প্রবেশ করে। যে জুন জুলাই মাসে আমাদের মৌসুমী বায়ুর ওপর ভারতবর্ষের জলবায়ু নির্ভরশীল, তখন সেটা লক্ষ্য করা যায় বা বোঝা যায়। ঠিক আছে, এইটুকু অংশ বোঝা গেল। তাহলে এখান থেকে আমাকে বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের কথা যদি বলা হয়, তাহলে প্রথমে বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন কাকে বলে আগে বলতে হবে। তার পাশাপাশি বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের যে যে বৈশিষ্ট্য, অর্থাৎ কোথায় কতটা সরছে বা সরছে না, সেই বৈশিষ্ট্যগুলো বলতে হবে। কারণটা বলতে হবে, কেন সূর্যরশ্মি, মূলত সূর্যরশ্মির কারণের জন্য, সেটাকে তোমাকে সঠিকভাবে আলোচনা করতে হবে। আর এই বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের জন্য তোমার কিভাবে, কোথায়, কেমন জলবায়ু ফলাফল লক্ষ্য করা যাচ্ছে সেটাকেও সঠিকভাবে আলোচনা করতে হবে। বোঝা গেল এইটুকু? এরপরে যেটা রয়েছে, আমাদের কয়েকটা সূত্র সম্পর্কে আমাদের জানতে হবে। 22 ব্যালট সূত্র। 22 ব্যালট সূত্রটা দেখে কি মনে হচ্ছে? 22টা ব্যালট দিয়ে সূত্র? ব্যাপারটা তা নয়। 22 ব্যালট হচ্ছে একজনের, যেটা ভূবিজ্ঞানী, একজনের নাম হচ্ছে 22 ব্যালট। 1857 খ্রিস্টাব্দে এই বিজ্ঞানী বায়ুচাপের তারতম্য এবং বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক নির্ধারণ করেছে। ঠিক আছে, বায়ুচাপে যে তারতম্য রয়েছে, চাপ এবং বায়ুর প্রবাহ, এর মধ্যে সম্পর্ক নির্ধারণ করে কি বলেছেন তিনি? তিনি বলেছেন উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পেছন করে দাঁড়ালে, মনে করো এই যে আমি যে ছবিটা দিয়েছি এটা উত্তর গোলার্ধের অংশ। ঠিক আছে, তাহলে উত্তর গোলার্ধের দিকে পেছন করে, এটা হচ্ছে সামনের দিক, ফ্রন্ট সাইড এটা। ঠিক আছে, যদি আমরা পেছন করে দাঁড়াই, ডান দিকের চেয়ে বাম দিকের বায়ুতে চাপ কম থাকবে, তাহলে এইটা ডান হাত, এইটা হচ্ছে বাম হাত, তাহলে কি হচ্ছে, বাম দিকের বায়ুতে চাপ কম থাকবে, অর্থাৎ লো প্রেসার হবে, তাই তো? অর্থাৎ ডান দিকে উচ্চচাপ, দেখো ডান হাতে উচ্চচাপ হাই প্রেসার, এবং বাম দিকে নিম্নচাপ বিরাজ করবে। আবার দক্ষিণ গোলার্ধের ঠিক বিপরীত অবস্থা হবে, দক্ষিণ যখন ঘুরে যাব তখন আবার বিপরীত অবস্থা লক্ষ্য করা যাবে। এই যে সূত্রটার কথা বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে 22 ব্যালট সূত্র। ঠিক আছে, তাহলে উত্তর গোলার্ধের দিকে পিছন করে দাঁড়ালে আমার ডান হাতে যেটা থাকবে সেখানে হবে হাই প্রেসার, আর আর বাম হাতে সেটা হবে নিম্নচাপ, লো প্রেসার। ঠিক আছে, ফেরেলস ল অর্থাৎ ফেরেলের সূত্র। তো ফেরেলের সূত্র, এটা আবার কোরিওলিস বলের ওপরে নির্ভর করে এটাকে গড়ে উঠেছে। ঠিক আছে,
তো কিভাবে এটা লক্ষ্য করা যাচ্ছে সেটা একটু দেখি আমরা। 1855 খ্রিস্টাব্দে কি হচ্ছে, মার্কিন বিজ্ঞানী ফেরেল পৃথিবীর আবর্তনের ফলে উদ্ভূত কোরিওলিস বল পর্যালোচনা করেন। কোরিওলিস একটা নির্দিষ্ট বল রয়েছে, সেটাকে তিনি উদ্ভাবন করেছেন এবং সূত্রাকারে কি বলেছে, কোরিওলিস বলের কারণে ভূপৃষ্ঠে কি হয়, বায়ু সমুদ্র স্রোত প্রবাহকালে সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা বলা হচ্ছে শুধুমাত্র বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, সমুদ্র স্রোতের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। তিনি কি বলছেন, বলছে বায়ু এবং সমুদ্র স্রোত যখন প্রবাহিত হবে তখন সেটি সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হবে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। একেই ফেরেলের সূত্র বলা হয়। এই সূত্র অনুসারে উত্তর গোলার্ধে আয়ন বায়ু ও মেরু বায়ু এবং উত্তর পূর্ব দিকে পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। দেখো কি বলছে, উত্তর গোলার্ধে আয়ন বায়ু ও মেরু বায়ু উত্তর পূর্ব দিক। কোনটা বলো তো উত্তর দিক? এই হচ্ছে উত্তর দিক। পূর্ব দিক কোনটা? এটা হচ্ছে পূর্ব দিক। এটা আমি যদি উত্তর দিক বলি নর্থ ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ, তাই তো? দেখো উত্তর গোলার্ধে আয়ন বায়ু মেরু বায়ু উত্তর পূর্ব দিক, তার মানে উত্তর, দেখো এই যে উত্তর দিক থেকে আসছে, যেদিক থেকে বায়ু প্রবাহিত তা সেই নাম অনুযায়ী নামকরণ হয়, উত্তর পূর্ব দিকেই কিন্তু প্রবাহিত হচ্ছে, পূর্ব দিক প্রবাহিত হচ্ছে। পশ্চিমা বায়ু কি হচ্ছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। আবার এই যে পশ্চিমা বায়ু দেখো এইভাবে চলে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। ঠিক আছে, এটাই হচ্ছে ফেরেলের সূত্র। এরপরে যেটা রয়েছে কোরিওলিস বল। তোমরা কোরিওলিস বল সেটাও কিন্তু একই রকম ভাবেই ফেরেলের সূত্রের অনুযায়ী কোরিওলিস বল কার্যকরী হয়। সেটা কিভাবে বলা হচ্ছে, যে পৃথিবীর আবর্তনের প্রভাবে, আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি হয়, এই কোরিওলিস বল কিভাবে কাজ করে, পৃথিবীর আবর্তনের প্রভাবে ভূপৃষ্ঠের যে গতিশীল প্রাকৃতিক বস্তুর লক্ষ্য করা যায়, সেই প্রাকৃতিক বস্তুর ওপর কি হয়, একটা দিক বিক্ষেপ শক্তি সৃষ্টি করে, তাকেই কোরিওলিস বল বলা হয়। ঠিক আছে, 1835 সালে ফরাসি অঙ্কশাস্ত্রবিদ গুস্তাভো গ্যাসপার্ড ডে কোরিওলিস এই বলটি আবিষ্কার করেন। ঠিক আছে, এ কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে, এর বৈশিষ্ট্য হচ্ছে যে এটি এই ভূপৃষ্ঠের প্রাকৃতিক গতিশীল বস্তুর গতির দিকের সঙ্গে সমকোণে কাজ করে এবং সোজা পথ দিক থেকে বিক্ষেপ ঘটায়। ঠিক আছে, এটি গতিবেগের কোনো তারতম্য ঘটায় না, সেই অর্থে তারতম্য লক্ষ্য করা যায় না, কেবল প্রবাহের অভিমুখ বাঁকিয়ে দেয় এবং এই কোরিওলিস বল নিরক্ষরেখায় শূন্য হয় এবং মেরুতে সর্বাধিক হিসাবে কাজ করে। ঠিক আছে, এই গেল আমাদের কোরিওলিস বল। এরপরে যেটা রয়েছে বায়ু প্রবাহ। তো বায়ু প্রবাহ, বায়ু তো আমরা দেখি, বায়ু তো যেমনভাবে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহ হতে থাকে, কিন্তু আমরা এটাকে অনুভব করতে পারি, দেখতে পাই না, আমরা এটাকে অনুভব করতে পারি। এবং যখন আমাদের প্রচণ্ড গরম অনুভূত হয়, যদি ঠান্ডা বাতাস যদি প্রবাহিত হয়, তো সেটাকে আমাদের খুব মনোরম পরিবেশ লাগে, আরামদায়ক বলে মনে হয়, তাই তো? তো কি বলা হচ্ছে, ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে অর্থাৎ অনুভূমিকভাবে, এই যদি ভূপৃষ্ঠ হয় এইটা অনুভূমিক সমান্তরালে, ঠিক আছে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর যে চলাচল, সেই চলাচলটাকে বলা হয় বায়ু প্রবাহ। তাহলে তুমি যদি একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে নিজের উদ্দেশ্যে প্রয়োজনে যদি যাও, তাহলে তোমার সেটা প্রয়োজনে তুমি চলে যাচ্ছ, বায়ুও কি করছে,
উচ্চচাপ অঞ্চল থেকে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়, এটাকেই বলা হচ্ছে বায়ু প্রবাহ। ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে অর্থাৎ নিচ থেকে ওপর দিকে বা ওপর থেকে নিচের দিকে যে বায়ু চলাচল হয়, এটাকে বলা হয় বায়ু স্রোত। তাহলে স্বাভাবিকভাবে অনুভূমিকভাবে যেটা লক্ষ্য করা যায় সেটা বায়ু প্রবাহ, ঠিক আছে। আর যেটা ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে যেটা বায়ুর যেটা কি বলে ব্যতিক্রম লক্ষ্য করে, সেটাকে বায়ু স্রোত বলা হয়। এবং বায়ু যে দিক থেকে আসে সেই দিকের নাম অনুসারেই বায়ুর নাম স্থির করা হয়। যেমন পশ্চিম দিক থেকে যদি পূর্ব দিকে বায়ু প্রবাহিত হয়, সেটাকে আমরা বলবো পশ্চিমা বায়ু। অর্থাৎ তুমি যদি তোমার নির্দিষ্ট একটা জায়গা, তোমার বাড়ি থেকে স্কুলে যাও, তাহলে তুমি সবাইকে বলবে যে বাড়ি থেকে আসছে। আবার যখন স্কুল থেকে বাড়ি ফিরছো, তখন তুমি কি বলবে? স্কুল থেকে ফিরছি। অর্থাৎ তুমি যে দিক থেকে আসছো, একই রকমভাবে বায়ু তার যে দিক থেকে বায়ু প্রবাহিত হবে সেই দিক অনুযায়ী তার নামকরণ হবে। অর্থাৎ পশ্চিম দিক থেকে যদি পূর্ব দিকে প্রবাহিত হয়, তাহলে আমরা তাকে পশ্চিমা বায়ু বলবো, ঠিক আছে। আর বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকেই প্রবাহিত হতে দেখা যায়। বায়ু প্রবাহের পরিমাপ, বায়ুকে কিভাবে আমরা পরিমাপ করি? দেখো, এই যে বায়ু প্রবাহের পরিমাপ, এটা হচ্ছে উইন্ড ভেন। এই যে অংশটা, এটা হচ্ছে উইন্ড ভেন। এটা বায়ু প্রবাহের দিক পরিমাপ করা যায়। অর্থাৎ এই যে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই যে তীর চিহ্ন অনুযায়ী, এবং এই দিক থেকে যদি বায়ুটা আসে, তাহলে সেই হিসাবেই আমরা মনে করব যে বায়ুটা পশ্চিম দিক থেকে আসছে, না উত্তর দিক থেকে, না দক্ষিণ দিক থেকে, ঠিক আছে। সেই জন্য দেখবে অনেক সময় শীতকালে দেখবে উত্তর দিক থেকে আমাদের ঠান্ডা বাতাস অনুভূত হয়, ঠান্ডা বাতাস আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। এটা হচ্ছে অ্যানিমোমিটার। এই অ্যানিমোমিটার যন্ত্রটা ঘুরছে, নিচে একটা নির্দিষ্ট যন্ত্র বসানো আছে, তার সাহায্যে আমরা বায়ুর গতিবেগ নির্ণয় করতে পারছি, ঠিক আছে। আমরা একদম শেষ অংশে চলে এসেছি। সেটা হচ্ছে যে এবার লাস্টে যেটা হচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহের কারণ কি? কেন বায়ু একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে প্রবাহিত হচ্ছে, কিসের জন্য? দেখা গেল যে প্রথমেই যে কারণ লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বায়ুচাপের পার্থক্য। তো আমরা সেখানে বারবার বললাম আগের অংশে যে বায়ু সবসময় উচ্চ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে দুটি স্থানের মধ্যে যে বায়ুচাপের পার্থক্য বলা হচ্ছে, দুটি স্থানের মধ্যে বায়ুচাপের পার্থক্যই হচ্ছে বায়ু প্রবাহের মূল কারণ। কারণ বায়ুচাপের সমতা রক্ষা করতেই উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, এবং এইখানে যদি বায়ুচাপের ঢাল যদি বেশি হয়, বায়ুর বেগ বৃদ্ধি পাবে বা বেশি হবে, ঠিক আছে। তাহলে কি বুঝলাম? দুটি অঞ্চলে বায়ুচাপের যে পার্থক্য, তার জন্যই বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি পাশাপাশি দুটি অঞ্চল থাকে, এই অঞ্চলে উচ্চচাপ, এই অঞ্চলে নিম্নচাপ, তাহলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হবে। এবং যদি এখানে ঢাল যদি অতিরিক্ত খাড়াই থাকে, বেশি হয়, তখন বায়ু দ্রুত বেগে প্রবাহিত হবে। ধরো মনে করো তুমি বিভিন্ন জায়গায় পাহাড়ে যেতে পারো, বা যেকোনো বাচ্চাদের যে স্লিপ আগে চড়তে ছোটবেলায়, মনে করো যদি একটা স্লিপ খাড়াই হয়, তুমি একটু দ্রুত বেগে নামবে। আর যদি খুব মৃদু ঢাল হয়, তাহলে খুব আস্তে আস্তে নামবে। একই রকম ভাবে বায়ুর ক্ষেত্রে কোরিওলিস বল কি হয়? পৃথিবীর আবর্তনের প্রভাবে কোরিওলিস বলের কারণেই আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে সোজাসুজি প্রবাহিত না হয়ে বায়ুর দিক বিক্ষেপ ঘটে। অর্থাৎ এই যে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই বায়ুগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা জানবো। আজকে সময়ের অভাবে আমরা পুরোপুরি এটা বলতে পারবো না। এবং এগুলো কি হয়, যখন উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তখন সোজাসুজি প্রবাহিত হয় না,
তখন কি হয়, বায়ুর দিক বিক্ষেপ ঘটে। উষ্ণতার তারতম্য, বায়ু উষ্ণ হলে প্রসারিত এবং হালকা হয়ে ওপরে উঠে যায়, তখন সেই স্থানটা কি হয়, শূন্যস্থান পূরণ করতে কি হয়, পার্শ্ববর্তী অঞ্চলে ঠান্ডা এবং ভারী বায়ু ছুটে এসে বায়ুপ্রবাহ সৃষ্টি করে। যেমন কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, তুমি যখন পুকুর থেকে জল তোলো, এক বালতি জল বা এক গামলা জল, তখন দেখবে চারিদিক থেকে সমপরিমাণ জল ওই জায়গাটায় এসে যাচ্ছে এবং এসে সেই জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে। বায়ুর ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট অংশে এতটা বায়ু রয়েছে এবং এই বায়ুটা যদি হঠাৎ করে উষ্ণ হয়ে ওপর দিকে উঠে গেল, শূন্যস্থান পূরণ হয়ে গেল। তাহলে শূন্যস্থানটা যাতে না থাকে, পার্শ্ববর্তী অঞ্চল থেকে ঠান্ডা এবং ভারী বায়ু কি হবে, ওই অঞ্চলে ছুটে আসবে, ফলে বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, বায়ুর শক্তির মাত্রা নির্ণয়ের স্কেল হলো বিউফোর্ট স্কেল। এটাকে শর্ট প্রশ্নে আসতে পারে, মনে রাখতে হবে। এবং বায়ুর গতিবেগের একক হলো নট। যে বায়ু যখন কোনো দিকে যায় তখন গতিবেগ নট হিসাবে নির্ণয় করা হয়। 1 নট সমান 1.877 কিলোমিটার পার ঘন্টা, তার মানে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। 1 নট সমান 1.877 কিলোমিটার পার ঘন্টা, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে। আজকে আমরা যেটুকু নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা করেছি, তার থেকে এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি এবং আশা করি এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে খুব মনোযোগ সহকারে একবার নির্দিষ্ট পাঠ্যপুস্তক থেকে তোমরা এগুলো পড়বে, দেখবে এবং এর পরেও যদি কারোর কোথাও সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে আবার এই প্রশ্নের উত্তর সঠিকভাবে বলে দেবো। ঠিক আছে। প্রশ্নগুলো সবাই নোট ডাউন করে নাও, এই প্রশ্নগুলো অনুযায়ী তোমরা এই অংশটা পড়বে। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এইটুকুই। পরবর্তী ক্লাসে নতুন কোনো অংশ নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, সবাইকে থ্যাংক ইউ।